অবস্থা কেমন আছেন সবাই? আমার কথা এবং ভিডিও ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন কি একটু জানান। সবাই দেখতে পাচ্ছে অনেকেই জয়েন করে ফেলছেন। আব্দুল্লাহ চলে আসছে, সুশান্ত চলে আসছে, সুশান্ত, হিয়া, মুশ মুকশিদ চলে আসছে, অরূপ বড়ুয়া চলে আসছে, ফয়সাল চলে আসছে, ফাহিম রেজা চলে আসছে, সুশান্ত, তারিকুল ইসলাম চলে আসছে, সবাই তৌহিদুল চলে আসছে। না না, নিউ ইউজার চ্যাপ্টার পুরোটা কভার করা হবে না, অবশ্যই না। এক ক্লাসে চ্যাপ্টার কভার করে দেওয়া এটা তো অস্বাভাবিক। এটা আজকে তো চ্যাপ্টার 1, জুলজি চ্যাপ্টার 1, তাই না? এটা এক ক্লাসে কভার করা অস্বাভাবিক জিনিস, তাই না? আচ্ছা, তো এটা অসম্ভব। তো আমরা এক ক্লাসে যতটুকু ধারণা দেওয়া সম্ভব ততটুকু ধারণা দিব। খুবই কয়েকটা টপিক পড়াবো, কয়েকটা টপিক জাস্ট আলোচনা করবো, এগুলাই। ঠিক আছে। ইসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম, ফাহিম চলে আসছে, অরূপ বড়ুয়া ভালো আছি, মারিয়া হ্যালো হ্যালো, কি অবস্থা? শোভা, রোহান চলে আসছে, আজমল চলে আসছে, মায়েশা বলছে অল ক্লিয়ার, ওকে ওকে। রাকিবুল ওয়ালাইকুম আসসালাম, ইফতি চলে আসছে, ভালো আছি, নৌশাদ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ইফতি বলছে ভাই, কি ভাই বলেন? মোহাম্মদ ফয়সাল, তোমার নাম তাকে বলছিলাম। আচ্ছা, কি ওয়াজ পড়ানো হয়েছিল? রকি আই গতবার কি ওয়াজ পড়ানো হয়েছিল। এখন কাহিনী হচ্ছে যে গতবারের সব পোলাপান তো আজকে নাই, আবার আজকে সব পোলাপান গতকাল ছিল না, এই জন্য আমি আবার শুরু থেকে পড়াবো। ঘটনা হচ্ছে এই ঘাটে। হ্যাঁ, তো বাকি সবকিছু পড়ার জন্য পেইড ভার্সনে চলে আসবা। ক্লাস তোমার তোমার 27 এর মেইন যে পেইড কোর্স আছে, পেইড কোর্সে ভর্তি হয়ে যাবা, বাকি সবকিছুই পেয়ে যাবা। ক্লাস শুরু হবে, পেইড কোর্সের ক্লাস শুরু হবে নেক্সট উইক থেকে। নেক্সট উইক থেকে এই চ্যাপ্টারটা শুরু হবে নেক্সট উইকে। সো যারা যারা এখনো ভর্তি হও নাই অবশ্যই চলে আসবা, দেন আমরা ওখানে বাকিটা এমনি শুরু করব। তো তোমার টেনশন করার কিছু নেই, ওকে? আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছেন, সবাই জয়েন করে ফেলেন তাড়াতাড়ি করে। আর অবশ্যই অবশ্যই 27 এর পেইড কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আজকের এই ক্লাসগুলো বা তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো তোমার হচ্ছে যে নেওয়া কি মত মাইনা, কি এই নাম ওর? মত মাইনা। ভাই তোমার নাম যে কঠিন, ওটা আমি যে 2 বা 3 বার করে দেখি তাও আমার জান বেড়ে যাবে মনে রাখতে বলতে। আচ্ছা ঠিক আছে। সো মেহজাবিন, বাবা সবার নামই নিয়েছি মোটামুটি যতটুকু নাম আসছে। আচ্ছা, এখন যেটা বললাম যে তোমার হচ্ছে নেক্সট উইক থেকে এই চ্যাপ্টারের ক্লাসটা শুরু হবে। এমনি আমাদের 27 এর রেগুলার ব্যাচে ক্লাস শুরু হবে। সো তোমরা যারা যারা এখনো ভর্তি হও না ভর্তি হয়ে যাও। আর এই ডেমো ক্লাসের রিজনটা হচ্ছে বা তোমাদের ফ্রি ক্লাসগুলো দেওয়ার রিজন হচ্ছে যে তোমাদেরকে আমাদের পেইড ক্লাসে কেমন ক্লাস হয় তার একটা আইডিয়া পাওয়ার জন্য। ফ্রি ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমরা একটা আইডিয়া পাবা যে আমাদের পেইড ক্লাসগুলো কেমন হয়, দেন তোমরা পেইড ক্লাসে ভর্তি হয়ে যাও। এখন ফ্রি ক্লাসে যদি সবকিছু পড়ে ফেলো তাহলে তো হয়ে গেল না, তাহলে হয়ে গেছিল কাহিনী, তাই না? হচ্ছে অবস্থা। মেহজাবিন দেখছি বাবা, জয় বাড়ায় খালি সুমে আপে খুঁজে, খালি মেয়ে আপ টিচার থাকলেই ভালো লাগে তার কাছে। জয় বাড়ায় কি একটা অবস্থা, দুষ্টু ছেলে পেলে। সুমে আপকে এত খুঁজো কেন? সুমে আপুর ক্লাস আরেকদিন হবে। সুমে আপুর ফ্রি ক্লাস আরেকদিন পাবা, ঠিক আছে? সানজিদা, ওকে। আবু সালেহ চলে আসছে, সুশান্ত চলে আসছে, রেহানুর, অর্ক, না অর্ক না অর্ক আছে, অর্ক আছে চলে আসছে, সাকিব আল, ওকে। চলো শুরু করি আজকে পড়া। হ্যাঁ, আজকে আমরা পড়াবো প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসের একদম বেসিক কয়েকটা আলোচনা করব। তোমরা যেহেতু অনেকেই হচ্ছে যে আমাদের নতুন করে ক্লাস করতেছো, এই জন্য আমি একদম বেসিক থেকে আলোচনা করতেছি, অনেক কিছুই শুরু করতেছি। তো তোমরা একটু জাস্ট আইডিয়া নাও। হ্যাঁ, দেখো, প্রাণীর বিভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে? প্রাণীর বিভিন্নতার বৈচিত্র্য বলতে বোঝাচ্ছে যে আসলে আমাদের এই পৃথিবীতে আমাদের একটা বিভিন্ন পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের আমরা প্রাণী দেখি, তাই না? বিভিন্ন ধরনের প্রাণী দেখি। এখন এত যে প্রাণী বা এত যে প্রাণীর মধ্যে পার্থক্য বা বৈচিত্র্য চলে আসতেছে, এগুলো কেন আসতেছে? তাদের মধ্যে এই বৈচিত্র্যতা আসার মেইন রিজন গুলো কি কি? ঠিক আছে, এগুলো নিয়ে জানা, এগুলো নিয়ে বোঝা, এগুলোই হচ্ছে আমাদের আজকে বা আমাদের এই চ্যাপ্টারের মেইন টপিক, যে কেন এত পরিবেশের মধ্যে বৈচিত্রতা আসতেছে, অর্থাৎ
চেঞ্জ আসতেছে বা ডিফারেন্স আসতেছে। বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম, আমরা একরকম, আমাদের তোমার মানুষরা একরকম, বিভিন্ন ধরনের প্রাণী, গরু, ছাগল, মুরগি, ভেড়া যা যা আছে বিভিন্ন রকমের আছে, তাই না? তো এই হচ্ছে যে মেইন কথা, যে আমাদের এত ধরনের প্রাণী আছে, এদের মধ্যে যে এত পরিবর্তন আসতেছে, এই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা এবং এই পরিবর্তনগুলো কেন হচ্ছে, এই সব কিছু নিয়ে বেসিক আলোচনাটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের মেইন লজিক হচ্ছে এটা। তো এটা বলতেছে, দেখো এখানে তোমার দেহের গঠন, বসতি নির্বাচন, তারপর হচ্ছে যে, দাঁড়াও একটু কলমটা ঠিক করে নি। ওকে, বসতি নির্বাচন, তারপর শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান বা মাইগ্রেশন সহ আরো অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য সুস্পষ্ট, মানে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম ঘটনা ঘটে, এই ঘটনাগুলো নিয়ে আমাদের ব্যাখ্যা। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কয়েকটা কথা বলছে। মেইন কথা হচ্ছে যে একটা বিজ্ঞানী কথা বলছে, যাকে হচ্ছে অসবর্নকে বৈচিত্র্য তার জনক বলা হয়। এগুলো আমাদের এমসিকিউ তে আসে, মেইনলি এগুলো এমসিকিউ টপিক। আমাদের এই যে অসবর্ন ভাইয়ের চেহারা, মেইন কথা হচ্ছে আমাদের প্রাণী বৈচিত্র্যটাকে তিনটা প্রকারে ভাগ করা হয়, তিনটা মেইন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার জিনগত বৈচিত্র্য, একটা প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমরা এগুলো একটু ভিতরের দিকে যাই, একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলো কি জিনিস। এখন দেখো, জিনগত বৈচিত্র্য কথার মধ্যে আছে জিন। জিন মানে কি? জিন মানে হচ্ছে মানুষের বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, তাই না? মানুষের বৈশিষ্ট্যের ধারক ও বাহক। আচ্ছা, এখন তার মানে একটা মানুষের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেগুলো জিনের মধ্যে ঠিক থাকে, জিনের মধ্যে তোমার হচ্ছে যে ঠিক করা থাকে। এখন দেখো না, কুইজ তেমন কিছু না, আমরা মেইন কথা বুঝবো, অনেক কিছু বেসিক জিনিস আলোচনা করবো। হ্যাঁ, কুইজ টুইজ তেমন কিছু না, আমরা আলোচনা করবো। পোল তোমাদের ক্লাসের মধ্যে থাকে ইঞ্জিনিয়ার। এখন দেখা যায় যে আমি অনেক কিছু পড়াতে যাই, অনেক কিছু পড়ানোর সময় দেখা যায় অনেক সময় কুইজ দেওয়ার আমার টাইম পাওয়া যায় না, কিন্তু আমি তোমাদের বলে দিই কোন কোন টপিক থেকে আসলে এমসিকিউ গুলো আসে। এইটাই হচ্ছে মেইন কথা। আমার কথা হচ্ছে আগে বেশি বেশি পড়ো, বেশি বেশি জানো, জেনে নাও, তারপর তুমি পড়াশোনা হয়ে গেলে দেন তুমি এমসিকিউ সলভ করো, সিকিউ সলভ করো, যাই তা করো, কোনো সমস্যা নেই, বাট জেনে নাও আগে, পড়াশোনা করাটা জরুরি আগে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা বুঝতে পারছি জিনের মধ্যে অর্থাৎ মানুষের বৈশিষ্ট্যগুলো, আমাদের যদি বৈশিষ্ট্যগুলোর মধ্যে চেঞ্জ আসে, যদি মানুষের বৈশিষ্ট্যের মধ্যে চেঞ্জ আসে, সেক্ষেত্রে যে চেঞ্জটা আসবে সেটা নিয়ে যে তোমার হচ্ছে যে প্রাণীদের মধ্যে ভিন্নতা আসবে, এটাকেই বলতেছি আমরা জিনগত বৈচিত্র্য। ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে, মানে কোন একটা এরিয়া বা কোন একটা জায়গার মধ্যে নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠী, অর্থাৎ ধরো মানুষ চিন্তা করো, আমরা একটা এরিয়ার মধ্যে যতগুলো মানুষ আছি, ততগুলো মানুষের মধ্যে জিনগত পার্থক্যকে জিনগত বৈচিত্র্য বলা হয়। তার মানে কি, ধরো মনে করো যে আমরা একটা স্কুলের কথা চিন্তা করি, তোমার বা কলেজের কথা চিন্তা করো, তোমার কলেজের মধ্যে ধর অনেকগুলো মানুষ, ছেলে পেলে আছে, তাই না? অনেকগুলো ছেলে মেয়ে আছে। এই ছেলে মেয়ে সবার কি বৈশিষ্ট্য সেম? সবাই কি বৈশিষ্ট্যগুলোকে একদম এক্স্যাক্টলি সেম? তা তো না, তাই না? তার মানে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট, কারো কেউ লম্বা, কেউ খাটো, কারো চুল অনেক লম্বা, কারো চুল অনেক ছোট ছোট, কেউ একদম ফর্সা, কেউ একদম তোমার শ্যামলা কালার, কেউ উজ্জ্বল শ্যামলা, গায়ের বর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট, কেউ হচ্ছে যে অনেক রাগী, কেউ হচ্ছে অনেক শান্ত, কেউ হচ্ছে যে অনেক বেশি দরকার, কেউ হচ্ছে অনেক উত্তেজিত থাকে, কেউ আবার একদম তোমার হচ্ছে যে মেদা মেদা থাকে। ঠিক আছে, এই যে অনেক ধরনের চেঞ্জ, তাদের বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু চেঞ্জ। তার মানে একটা নির্দিষ্ট এরিয়া বা একটা জায়গার মধ্যে বসবাসরত একটা নির্দিষ্ট প্রজাতি, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতি, চিন্তা করো মানুষের কথা চিন্তা করো, এই মানুষের মধ্যে যতগুলো তোমার জিনগত পরিবর্তন দেখতেছে, তাই না? জিনগত পরিবর্তন, এই জিনগত পরিবর্তনের মাধ্যমে আমাদের যে বৈচিত্র্যতা সৃষ্টি হয়, এটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। একজন বলতেছে ভাই আপনার পরিচয় দেন নাই। আচ্ছা, আমি আশা করছিলাম তোমরা সবাই চিনো আমাকে, যেহেতু আমাকে অনেকে চিনো না, তার জন্য বলে দিই, আমার নাম হচ্ছে ডক্টর মেহেদী মোহাম্মদ। আমি বর্তমানে হচ্ছে যে এইচএমও মানে অনারারি মেডিকেল অফিসার আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আমার পড়াশোনা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ছিল, আর এইচএসসি
2016 বিএনএমপিসি অর্থাৎ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এসএসসি 2014 সেম কলেজ। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর 10 মিনিট স্কুলে আমি সিনিয়র বায়োলজি লেকচারার, সিনিয়র বায়োলজি টিচার প্লাস বায়োলজি লিড। ওকে, অর্থাৎ তোমাদের পুরো বায়োলজির মেইন যদি বলো প্রধানকে, তোমাদের ডিপেন্ড করবে কি, সেটাই হচ্ছে আমি। হ্যাঁ, এই হচ্ছে মেইন কথা। তো এই হচ্ছে আমার পরিচয়, সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার আচ্ছা পিক এন্ড মিট। আতিয়া জাহান আমার সাথে কথা বলছে, দেখা করছে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ওকে, আচ্ছা, তোমরা 27 তাই না, 2027 সালে পরীক্ষা দিবে এইচএসসি পরীক্ষা। আমি 2016 সালে পরীক্ষা দিচ্ছি, অর্থাৎ তোমাদের তো প্রায় 11 বছর আগে কাইন্ড অফ, তাই না। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। সো আমরা শুরু করি, আবার আগের জায়গায় চলে যাই। এটা আমার সংক্ষিপ্ত পরিচয় ছিল। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম, জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছি? জিনগত বৈচিত্র্যটা হচ্ছে আমাদের এই যে একটা সেম জায়গার মধ্যে যে প্রজাতিগুলো, একটা সেম প্রজাতির মানুষগুলোর মধ্যে বা যে প্রাণী হোক, সেই প্রাণীর যেই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ, এই বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, এটাকে বলতেছি আমরা কি? এগুলোকে বলতেছি আমরা জিনগত বৈচিত্র্য। ওকে, জিনগত বৈচিত্র্য। এখন দেখো, জিনগত বৈচিত্র্য নিয়ে আমাদের তেমন কোনো টেনশন কিছু নাই। এখানে একটা কথা বলছে, দেখো এখানে সমস্ত ক্রোমোজোমের মধ্যে পরিব্যক্তি, মিউটেশন বা জিন প্রবাহের কারণে জিনগত বৈচিত্র্য ঘটে থাকে। এন্ড এটা বলতে কি বোঝাচ্ছে? মিওসিসের সময়, তার মানে এখানে অ্যাকচুয়ালি বলতেছে যে তোমার মিওসিসের সময় একটা ঘটনা ঘটে, সেটার নাম হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ঠিক আছে, এটা মিওসিসের সময় ঘটনা ঘটে। এই ক্রসিং ওভারের কারণে কি হয় জানো? ক্রসিং ওভারের কারণে আমাদের বৈশিষ্ট্যের চেঞ্জ হয়, তার মানে ক্রসিং ওভার মানে কি? ক্রসিং ওভার মানে হচ্ছে ক্রোমোজোমের অংশ বিনিময় হয়, তাই না। তোমার হোমোলোগাস ক্রোমোজোমের অংশ বিনিময় হয়। হোমোলোগাস অংশ বিনিময় বলতে বোঝাচ্ছে কি? তার মানে একটা বাবা থেকে যে ক্রোমোজোম আসছে, বাবা থেকে একটা ক্রোমোজোম আসছে, আর একটা হচ্ছে মা থেকে ক্রোমোজোম আসছে, একটা মা থেকে ক্রোমোজোম আসছে। কি হবে সেটা একটু পরে কি হবে, একটু পরে ক্রসিং ওভারের মাধ্যমে, তোমরা সবাই জানো এই জিনিসটা, তারপর বলতেছি, আমাদের অংশ, ক্রোমোজোমের অংশ বিনিময় হয় না, তাই না। ক্রোমোজোমের অংশ বিনিময় হয়, ঠিক আছে, ক্রোমোজোমের অংশ বিনিময় হয়। ওকে, তাহলে এতটুকু অংশ ধরো নীল হয়ে গেল, ক্রোমোজোমে এই অংশটা চলে আসলো এখানে। আর একটা হচ্ছে যে এখান থেকে ইয়েলো কালার একটা অংশ চলে যাবে এই জায়গায়। ওকে, এই যে অংশ বিনিময় হয়েছে, অংশ বিনিময় হওয়ার মাধ্যমে কি হচ্ছে? অংশ বিনিময় হওয়ার মাধ্যমে বুঝতে পারতেছি যে বাবা থেকে একটা ক্রোমোজোম আসছে, মা থেকে একটা ক্রোমোজোম আসছে। এই ক্রোমোজোম জোড়ার নিজেদের মধ্যে যখন অংশ বিনিময় করে, তখন তাদের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বাচ্চার কাছে যখন এই ক্রোমোজোম গুলো যায়, বাচ্চার কাছে বাবা থেকে একটা বৈশিষ্ট্য আসে, মা থেকে একটা বৈশিষ্ট্য আসে, এভাবে এসে এসে তোমার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হওয়া শুরু করে। তার মানে আমাদের কিছু বৈশিষ্ট্য বাবার সাথে মিলবে, কিছু বৈশিষ্ট্য মার সাথে মিলবে, আলটিমেটলি আমাদের বৈশিষ্ট্য ডিফারেন্ট একটা বৈশিষ্ট্য হবে, তাই না। এই হচ্ছে আমাদের মোটামুটি আর একটা রিজন যে কেন বৈচিত্র্য সৃষ্টি হয় জিনগত ভাবে। ওকে, আর একটা কথা বলছে মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে যে তোমার স্থায়ী পরিবর্তন। মিউটেশন মানে হচ্ছে হঠাৎ বা আকস্মিক ভাবে স্থায়ী পরিবর্তন। যদি এমন হয়, মিউটেশন মানে হচ্ছে হঠাৎ করে যদি কোনো ক্রোমোজোমের কোনো একটা পার্টের হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, কোনো রিজন ছাড়া চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলে মিউটেশন, ঠিক আছে। তো চেঞ্জ, স্থায়ী পরিবর্তন যদি হয়ে যায় হঠাৎ করে, এটাকে আমরা বলি মিউটেশন। এটার কারণে কিন্তু আমাদের জিনগত পরিবর্তনটা আসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেইন রিজন আমাদের। সো দেখো বিভিন্ন রকম হতে পারে, বিড়াল, একটা সাদা বিড়াল, একটা কালো বিড়াল, একটা বিড়ালের চোখ হচ্ছে নীল কালার, একটা ইয়েলো কালার, বিভিন্ন রকম হতে পারে। জেব্রাও ঠিক তেমন হয়, জেব্রা দুইটাই সব দেখতে মনে হয় সেম সেম, কিন্তু দেখো এটা ডোরা কাটা, এটা ডোরা কাটা ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে একটু হইলেও বৈশিষ্ট্য চেঞ্জ আছে, ঠিক আছে, একটু হইলেও বৈশিষ্ট্যের চেঞ্জ আছে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি মেইন কথাবার্তা। গুরুত্বগুলো আমরা এখন পড়বো না, কারণ এখান থেকে বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা রিডিং দিতে পারবা পরবর্তীতে। আমি জাস্ট মেইন বেসিক গুলো
বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে যদি কম টাইমে একটা ক্লাসে যতটুকু আমরা কভার করতে পারি, ঠিক আছে, যতটুকু কভার করতে পারি এই জন্য। এখন এগুলোতে বোঝানোর কিছু নাই, সো এগুলা আমি বেশি কথা বলবো না এগুলা নিয়ে। চলে যাচ্ছে সামনেরটা। তারপরে একটু আমাদের কোর্সের কথা বলে যাই, যেহেতু বায়োলজির কথা বলতেছি, বায়োলজির ক্ষেত্রে তোমার 27 অনলাইন ব্যাচ আছে তোমাদের। আর ডিসকাউন্ট যারা চাচ্ছিলাম মাঝখানে ভাইয়া কোনো প্রোমো কোড দেন, ডিসকাউন্ট দেন, ডিসকাউন্টের জন্য 16910 কল দিবা, বলবা যে ভাইয়া মেহেদী ভাইয়া বলছিল কল দিলে ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে ডিসকাউন্ট তখন তারা ডিসকাউন্ট দিয়ে দিবে, সেখানে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। ক্লাস নিব হচ্ছে আমি তো তোমাদের সামনে আসি অলরেডি, সুমাইয়া আপু ক্লাস নিচ্ছে অলরেডি, আর প্রীতি আপু তোমাদের ক্লাস নেবে। তো প্রীতি আপু সুমাইয়া আপুকে অলরেডি অনেকেই চিনো, তো যারা যারা চিনো না তারাও চিনে নিবা, কোনো সমস্যা নেই। তো আমরা 3 জন মিলে তোমাদের বায়োলজির ক্লাসগুলো নিব, ঠিক আছে। এছাড়া আমাদের পিসিএমবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবাই আছে, তোমরা সব ডিপার্টমেন্ট সবাইকে চিনো। হায়ার ম্যাথের ক্ষেত্রে শোভন ভাইকে তোমরা সবাই চিনো, আদিত্য ভাইয়া আছে, তোমার আবিদ আছে। আর ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের রিফাত ভাইয়া আছে, তৌহিদ আছে, বায়োলজি বললাম। কেমিস্ট্রির মধ্যে সিয়াম ভাইয়া, সিয়াম ভাইকে সবাই চিনো তোমরা, ফারদিন ভাইয়া আছে। তো এই হচ্ছে আমাদের পিসিএমবি তোমার হচ্ছে কোর্স গুলো, তো তোমরা চাইলে যে কোনো মুহূর্তে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এখন দেখো সামনে দেখে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য, আমরা তাহলে এখন দেখি প্রজাতিগত বৈচিত্র্য জিনিসটা কি। একটি বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা, আপেক্ষিক বন্টন, প্রাচুর্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলতেছে। তাহলে মানে বুঝতেছি যে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সেখানে কি হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, বিভিন্ন প্রজাতির প্রাণী, তার মানে গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, ভেড়া আছে, সব ধরনের প্রাণী আছে। এই বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির যে প্রাণী আছে তাদের যে সংখ্যা বেশি কম হচ্ছে, আপেক্ষিক প্রাচুর্যতা বা বন্টন বা কতটুকু পরিমাণে প্রাণী কোন জায়গায় আছে, ঠিক আছে, এগুলো। হ্যাঁ, আচ্ছা, একজন কোশ্চেন করছে এগুলো তো ভাই একবার পড়াইছেন, পড়াচ্ছেন কেন? বেটা আগেও একবার ফ্রি ক্লাস নিছিলাম, এখন আরেকটা ফ্রি ক্লাস নিচ্ছি, যারা আগেরটা করে নাই তাদের জন্য আবার ফ্রি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন কথাবার্তা। সামনের ক্লাসগুলো যারা আরো টপিক জানতে চাও সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, সো এই যে তোমার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, এই বিভিন্ন ধরনের প্রাণীগুলো তোমার কি, প্রাণীগুলোর সংখ্যা কতটুকু আছে, কোথায় আছে না আছে, এইসব জিনিসগুলো নিয়ে আমরা কি, এগুলো কি নিয়ে আমরা যখন দেখতে পাচ্ছি একটা জায়গার ভিতরে এতগুলো প্রাণী চলে আসতেছে, তখন এটাকে বলতেছে আমরা প্রজাতিগত বৈচিত্র্য। আসবেন নাকি ভাই? এটা তোমাদের হচ্ছে যে ফ্রি ডেমো ক্লাস 27 এর জন্য। তোমাদের ফারদিন ভাইয়া একটু হঠাৎ করে একটু উকি দিয়ে চলে গেছে ক্লাসের মধ্যে দিয়ে এসে। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম, তবে ব্যাপারটা বুঝতে পারতেছি যে এখানে বিভিন্ন ধরনের প্রজাতি। আচ্ছা, যদি একটু শর্টকাট চিন্তা করো, এত কিছু যদি বুঝতে না চাও সেক্ষেত্রে একদম শর্টকাট চিন্তা করো। শর্টকাট হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, এই যে প্রাণী আছে এটাকেই আমরা বলতেছি প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গরু, ছাগল, ভেড়া টেড়া সব আছে, এই জায়গাকে আমরা বলতেছি এখানে প্রাণীর বৈচিত্র্যতা আছে, এটাকে বলতেছি আমরা প্রজাতিগত বৈচিত্র্য। ওকে, বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এখন দেখো এখানে দুটো কথা বলছে। প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে দুটো উপাদান আছে, একটা হচ্ছে প্রজাতির সমৃদ্ধি আর একটা হচ্ছে সমতা। কাছাকাছি কথাবার্তা একটু ডিফারেন্ট আছে, দুটাই জিনিস কাছাকাছি, দেখলে মনে হবে যে একটু কাছাকাছি, তারপরও একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এখন ডিফারেন্সটা কোথায়, কাছাকাছি কোথায় বলি একটু। প্রজাতির সমৃদ্ধি বা রিচনেস মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী, ঠিক আছে, বিভিন্ন প্রজাতির প্রাণী ব্যাপক সংখ্যায় উপস্থিতি, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, এই প্রাণীগুলো বেশি পরিমাণে থাকাকে বলতেছি আমরা প্রজাতির সমৃদ্ধি। কি বলতেছি এটাকে বলছি তোমার সমৃদ্ধি। হ্যাঁ, তার মানে একটা নির্দিষ্ট জায়গা, ওই জায়গার মধ্যে অনেক ধরনের প্রাণী, এখন গরু আছে, ভেড়া, ছাগল, তারপর হচ্ছে মহিষ, তারপর কুকুর, বিড়াল, যা আছে সব ধরনের, ঠিক আছে, তোমার সব ধরনের সব প্রজাতির প্রাণীগুলো বেশি পরিমাণে থাকাকে বলতেছি আমরা কি, প্রজাতির সমৃদ্ধি বা রিচনেস। ঠিক আছে, এটা আমাদের সিকিউ তে ডেফিনেশন আসে, ওকে, ক নাম্বারের জন্য। ওকে, এরপর হচ্ছে প্রজাতির সমতা।
প্রজাতির সমতা। তার মানে এটা বোঝাচ্ছে যে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যতা, মানে একটা ধরো গরু অথবা ছাগল যেটাই বলো, তোমার হচ্ছে এই, আচ্ছা একজন বলছে কোন বই থেকে পড়াচ্ছে, মাইশা। তোমাদেরকে আগে অনেকবার বলছি, আবারও বলে দিই, বায়োলজি ফার্স্টের জন্য আমরা আবুল হাসান স্যারের বই পড়বো। বায়োলজি সেকেন্ডের জন্য আমরা গাজী আজমল স্যারের বই পড়বো। ওকে, আমাদের সকল লেকচার তোমার স্লাইড গুলো এই দুইটা বই থেকে রেডি করা হয় ইন জেনারেল। এই বইতে যা আছে আমাদের স্লাইডে তাই আছে, মনে রাখবা এটা। আর তোমাদের তোমার মাস্টার বুক গুলো আমরা সবগুলো বই মিলাই তৈরি করছি। মাস্টার বুকের ভিতরে অন্য সব বইয়ের কথাবার্তাও লেখা আছে। সো আমাদের বই যখন পড়বো পরীক্ষার জন্য বা আমাদের ইন্টার জন্য পড়বো, সেক্ষেত্রে আমরা এই দুটো বই ফলো করব। তাহলে আমি কি বলতেছিলাম, সমতা কি বলতেছি, সমতা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রজাতি, অর্থাৎ ধরো মনে করো যে গরু, ঠিক আছে, গরু তোমার ধানমন্ডিতে, ঢাকা চিন্তা করো, ঢাকার ক্ষেত্রে ধানমন্ডিতে কতটুকু আছে, মিরপুরে কতটুকু আছে, গুলশানে কতটুকু আছে, আবার তোমার হচ্ছে যে বাড্ডাতে কতটুকু আছে, এই যে বিভিন্ন এরিয়াতে কতটুকু পরিমাণে একটা সেম প্রজাতি পাওয়া যাচ্ছে, এই ব্যাপারটাকে বা এই প্রজাতির এই যে তোমার প্রাচুর্যতা মানে কতটুকু পরিমাণে আছে, এই ঘটনাটাকেই বলতেছি আমরা তোমার প্রজাতির সমতা, মানে কোন কোন জায়গায় কতটুকু পরিমাণে আছে। হাসনাতের আবার সুমাইয়া আপাকে অনেক বেশি ভালো লাগে, গুড, ব্যাপারটা ভালো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার ক্লাসও করো, দেখো কি অবস্থা না অবস্থা। আচ্ছা, মাইশা মাহি বই তোমার গাজী আজমল স্যারের বইটা খুলো না, গাজী আজমল স্যারের বইটা খুলো, সেকেন্ড পেজে, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড পেজ, ওখানে দেখো পাবা এগুলা, ঠিক আছে, ভিতরে ভিতরে দেখো এগুলো লেখা আছে। আচ্ছা, তো এই হচ্ছে মেইন কথাবার্তা আমাদের প্রজাতিগত বৈচিত্র্যতা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, দেখো তোমার বিড়াল, কুকুর, ছাগল টাগল, বিভিন্ন রকম প্রজাতি, অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্ন টাইপের প্রাণীগুলো থাকবে। ওকে, আচ্ছা, গুরুত্ব বললাম, দরকার নেই আমাদের আপাতত জানা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে বাস্তুতান্ত্রিক, আমরা বাস্তুতন্ত্র নিয়ে অনেক আগে থেকে অনেক পড়াশোনা করে আসছি, ঠিক আছে, আমরা অনেক আগে থেকে বাস্তুতন্ত্র নিয়ে পড়াশোনা করতেছি। যেমন আমরা ক্লাস 9-10 পড়ছি বাস্তুতন্ত্র নিয়ে। তাই মানে একটা নির্দিষ্ট জায়গায় তোমার উদ্ভিদ এবং মানে জড় এবং জীবের মধ্যে যে সম্পর্কটা থাকে, এটাকে মিলে আমাদের বাস্তুতন্ত্র তৈরি হয়, তাই না। একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তোমার হচ্ছে যে জীব এবং তার জড়ের মধ্যে যে সম্পর্কটা, এটাকে বলতেছে না বাস্তুতন্ত্র। আচ্ছা, বাস্তুতন্ত্র ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হয়। যেমন একটা পুকুরের বাস্তুতন্ত্রের সাথে আমাদের একটা সাগরের বাস্তুতন্ত্র মিলবে না, একটা সাগরের বাস্তুতন্ত্রের সাথে একটা মরুভূমির বাস্তুতন্ত্র মিলবে না। তার মানে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে প্রাণী এবং মানে অর্থাৎ জীব এবং জড় ডিফারেন্ট হবে। তার মানে হচ্ছে যে সাগরের যে বাস্তুতন্ত্র, ওখানে আমার যে জীবগুলো আছে, ওখানে যে প্রাণীগুলো আছে, ওখানে যে তোমার জড় উদ্ভিদগুলো, জড় প্রাণীগুলো, জড় টাইপ যেগুলো আছে, সবগুলোর সাথে একটা মরুভূমির ক্ষেত্রে যে জীব এবং জড় আছে তার মধ্যে ডিফারেন্স পাওয়া যাবে। অর্থাৎ বাস্তুতন্ত্র ভ্যারি করবে তখন সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস্তুতন্ত্রের কারণে প্রাণীদেরও যে চেঞ্জটা আসে, এটাকে আমরা বলতেছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। তার মানে বাস্তুতন্ত্রের কারণে আমাদের প্রাণী এবং উদ্ভিদ এভরিথিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতার মেইন কথাবার্তা। এরপরে দেখি এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো, এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? এই তিনটা পার্ট যে বুঝাইলাম, তোমার জিনগত, তোমার হচ্ছে যে প্রজাতিগত, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, এগুলো বুঝছো? এগুলো সবাই বুঝতে পারছি?
মাঝখানে গল্প করো না। ফাহিমের সাথে অরূপ কি জানি কথা বলতেছে, খুব গল্প করতেছে তারা, বন্ধু মানুষ। চ্যাটিং প্যাটিং করতে চাইলে মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে চ্যাট করে বসে বসে, কোনো প্যারা নাই। ক্লাসের মধ্যে এসে চ্যাট করা ব্যাপারটা কেমন, তাই না? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো যা যা বললাম? এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, মোটামুটি অনেকেই বুঝে গেছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এগুলো আমরা বলছি অলরেডি। হটস্পট নিয়ে একটু কথা বলি। হটস্পট বলতে কি বোঝায়? এই কোশ্চেনটা প্রায় আসে, এই কোশ্চেনটা প্রায় তোমাদের সিকিউতে খ নাম্বারে আসে, সিকিউতে খ নাম্বারে আসে, এটা তোমাদের বইতে আছে। এখন এই হটস্পট জিনিসটা কি? হ্যাঁ, ফাহমিদা, তোমার কি মনে হয় এটা বায়োলজি ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? তোমার কি মনে হয় ফাহমিদা? বায়োলজি এটা সেকেন্ড পেপার, সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার, অলওয়েজ আগে বলতেছি, ঠিক আছে, আগেও বলছিলাম। আচ্ছা রাফিন, হ্যাঁ বইয়ে কিছু চেঞ্জ আসছে, নতুন বইয়ে কিছু চেঞ্জ আসছে, এটা একটু তোমরা খেয়াল রাখবা। এই জন্য আমাদের অলওয়েজ বলা হয় নতুন বইটা কিনতে, ঠিক আছে? বইয়ে কিছু চেঞ্জ আসছে, এটা চেঞ্জ আসছে। তোমার কাজী আজমল স্যারের বইতে চেঞ্জ আসছে, এটা কাজী আজমল স্যারের বইতে আমি দেখছি চেঞ্জ আসছে। হাসান স্যারের বই তোমরা কোন এডিশন কিনে রাখছো আমি জানি না, বাট রিসেন্ট যে এডিশনটা ছিল সেই এডিশনে কিছু চেঞ্জ আসছে, ঠিক আছে? হাসান স্যারের বইতেও আসছে, গাজী আজমল স্যারের বইতেও আসছে। সো তোমরা চেষ্টা করবে যদি এখন না কিনে থাকো, কিনলে লেটেস্ট এডিশনটা কিনবা, একেবারে যেটা নতুন আসছে সবচেয়ে বেশি, ওটা কিনবা। ওকে, আচ্ছা চলো সেটা বলতেছিলাম। এই যে রেহানুর রহমান অর্ক, ক্লাসের মধ্যে বসে বসে কার জানি খবর নিচ্ছ, বসে বসে কেমন আসো, কেমন চলছে দিনকাল। কেন ভাই, তুমি ওকে জীবনে দেখো নাই? না দেখে থাকলে এত কথা বলার দরকার নেই। হটস্পট নিয়ে আমি বলি, এটা পরীক্ষাতে প্রায় আসে, তোমাদের বইতে ভিতরে আনসার লেখা আছে, তোমরা দেখবা, পাবা এটাকে। এখন না খুঁজে আমার কথা শোনো। হটস্পট বলতে বুঝায় কি? বুঝায় তোমাদের কি মনে হয়? মোবাইল দিয়ে যে আরেকজনকে ইন্টারনেট দেওয়া, সেটা কি হটস্পট? নাকি প্রাণীর বৈচিত্র্য হটস্পট ডিফারেন্ট কিছু? অবশ্যই ডিফারেন্ট কিছু, অবশ্যই ডিফারেন্ট। বইতে লিখছে তার মানে অবশ্যই ফোনের নেট দেওয়াটাকে হটস্পট বলতেছি না আমরা এখানে। এখানে হটস্পট বলতে প্রাণীর বৈচিত্র্যটাকে নিয়ে কথা বলছি। যেমন আমি তোমাকে বলি, ধরো একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ধরো ডিফারেন্ট, উদ্ভিদ নিয়ে চিন্তা করি, উদ্ভিদ বা গাছ নিয়ে চিন্তা করি, গাছ, ঠিক আছে? একটা ছোট্ট এরিয়ার মধ্যে যদি আমি দেখি, এখানে একটা গেওয়া গাছ আছে, এখানে একটা কেওড়া গাছ আছে, এখানে একটা সুন্দরী গাছ আছে, তারপর হচ্ছে যে এখানে একটা, মানে ডিফারেন্ট ডিফারেন্ট গাছ আছে, এতগুলো গাছের নাম তো আমার মনে নেই, ঠিক আছে? গেওয়া, কেওড়া, সুন্দরী, বাতাসি টাতাসি যা যা আছে, বিভিন্ন ধরনের গাছ ধরো, চিন্তা করো এখানে অনেক ধরনের গাছ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? গোলপাতা যা যা আছে আর কি। তাহলে একটা জায়গার মধ্যে ধরে নাও ডিফারেন্ট ডিফারেন্ট গাছ পাইতেছি, একটা নির্দিষ্ট ছোট একটা জায়গার মধ্যে অনেক ধরনের গাছ আমরা পাইলাম, ঠিক আছে? উদ্ভিদ পাইলাম। আরেকটা জায়গার মধ্যে শুধু আমরা গেওয়া গাছই দেখলাম, এখানে সবগুলো গাছই হচ্ছে গেওয়া গাছ, অর্থাৎ একটা সেম টাইপ গাছ। ওকে, আচ্ছা এখন উদ্ভিদের, এখানে উদ্ভিদের হটস্পট যদি বলি, হটস্পট বলতে ওই জায়গাটাকে বুঝাবে যেই জায়গার মধ্যে উদ্ভিদের ভ্যারিয়েশন বেশি, অর্থাৎ ডিফারেন্ট টাইপ উদ্ভিদ পাওয়া যাবে, এমন একটা জায়গাকে বলা হয় কি? এই জায়গাকে বলা হয় তোমার উদ্ভিদের হটস্পট বা জীববৈচিত্র্যের হটস্পট। বলতে বুঝাবে এমন একটা জায়গা যেখানে উদ্ভিদ বা প্রাণী যেটাই বলো, তার ভ্যারিয়েশন সবচেয়ে বেশি পাবো। অর্থাৎ দেখো একটা সেম জায়গার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট গাছ পাওয়া যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট গাছ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবো যে একটা সেম জায়গার মধ্যে যদি ডিফারেন্ট ডিফারেন্ট উদ্ভিদ বা জীব পেয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে হটস্পট। জীববৈচিত্র্য হটস্পট হচ্ছে ওইটা। এখানে দেখো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে শুধু এক ধরনের গাছ আছে, এটাকে আমরা, এখানে কোনো ভ্যারিয়েশন নাই, এখানে কোনো চেঞ্জ নাই, এই যেহেতু চেঞ্জ নাই, এটাকে আমরা হটস্পট বলবো না, এটা আমাদের হটস্পট হবে না। হটস্পট হবে সেই জায়গাটা যেখানে অনেক বেশি ভ্যারিয়েশন পাচ্ছি,
অনেক বেশি চেঞ্জ পাচ্ছি। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি? আব্দুল্লাহ হয়তো বা হইতে পারে তোমার বই নতুন হইতে পারে, আমার সংস্করণ কত নাম্বার চলতেছে এটা আমার ঠিক খেয়াল নাই, ঠিক আছে? তো বাজারে জিজ্ঞাসা করবা ভাই কোনটা সবচেয়ে বেশি লেটেস্ট, ও যদি বলে 13 নাম্বার সংস্করণ সবচেয়ে লেটেস্ট, তাহলে 13 নাম্বার সংস্করণ কিনে নিয়ে চলে আসো, তাইলেই হবে। ওকে, যেটা সবচেয়ে লাস্টে আসছে সেটাই। ওকে, আমি তো নাম মুখস্থ করে রাখিনি আসলে কত নাম্বার সংস্করণ এখন আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ এখন প্রাণী যে এত শ্রেণীবিন্যাস করতেছি আমরা, এত শ্রেণীবিন্যাস করতেছি, হটস্পটটা পেজের মাঝখানে একদম ভিতরে লেখা আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, ওখান থেকে মাঝে মাঝে কোশ্চেন হয়, এই জন্য ওটা আলাদা করে নিয়ে পড়াইছি। ওকে, আলাদা করে নিয়ে পড়াইছি। ওকে, আচ্ছা এখন দেখো, তো এই যে দেখো যেটা বলছি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি বলতে বোঝাচ্ছে প্রাণীকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতেছি। আমরা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এগুলো নেমাটোডা, অনেকগুলো ভাগে ভাগ করতেছি, ঠিক আছে? করডাটা, নন করডাটা, এই জন্য ভাগ করতেছি। এতগুলো ভাগের মধ্যে প্রাণীগুলোকে দেওয়ার রিজনটা কি, বা কিসের উপর ভিত্তি করে আমি এটাকে দিচ্ছি, এটাকে আমরা বলতেছি কি, এটাই হচ্ছে আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এগুলোর ভিতরে কি কি আছে? এগুলোর ভিতরে আছে দেহের আকার আছে, তারপর হচ্ছে যে ভূনীয় স্তর আছে, তোমার সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভূনীয় স্তর, সাম্য, খণ্ডকায়ন, এগুলো অনেক কিছু আছে, ঠিক আছে? আমরা কয়েকটা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো, যতটুকু টাইম পাই আমরা আরো আধা ঘন্টার মতো পড়াশোনা করব, যতটুকু টাইম পাই ততটুকু আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সেরা চৌধুরী, পেইড ব্যাচে দাগানো বই অলরেডি দেওয়া শেষ, সব পুরা বইয়ে সব তোমার দাগানো হয়ে গেছে, দিয়ে ফেলছি আমি, পুরো বই দাগায় ফেলছি, দাগায় পেইড ব্যাচে দিয়ে দিছি অলরেডি। পেইড ব্যাচে তুমি ভর্তি হইলি ওখানে দাগানো বই সব পেয়ে যাবে, অর্থাৎ পুরা চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার আছে বইয়ের মধ্যে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পেপার মিলে সব দেওয়া আছে দাগানো বই। ওকে, আচ্ছা, আকার নিয়ে আমাদের তেমন কোনো কথাবার্তা নাই, আকার নিয়ে আমাদের জানার তেমন কিছু নাই, যেমন আকার একটা ছোট হবে একটা বড় হবে, এখানে আলাদা কোনো কিছু নাই। এগুলো থেকে আমাদের পড়ার জিনিস হচ্ছে খালি এমসিকিউ। এমসিকিউ তে কি লাগবে? এগুলো উদাহরণ লাগবে, ঠিক আছে? জাস্ট উদাহরণ, তুমি জাস্ট উদাহরণ মুখস্থ করলেই হবে, উদাহরণ মুখস্থ করলেই হবে, আর কিছু লাগবে না। এগুলো জাস্ট তুমি উদাহরণ মুখস্থ করবে, আর কিছু লাগবে না তোমার এখান থেকে। ওকে, আচ্ছা, এখন সংগঠন মাত্রাটা একটা বোঝার চেষ্টা করি। সংগঠন মাত্রা জিনিসটা কি? আমরা জানি যে আমাদের দেহের তোমার মৌলিক গঠনগত একক হচ্ছে কি, তোমার হচ্ছে মৌলিক গঠনগত একক হচ্ছে কোষ, তাই না? আমাদের দেহের মৌলিক গঠনগত একক হচ্ছে কোষ। তার মানে আমরা বুঝতে পারি যে আসলে মেইন তোমার একক হচ্ছে কোষ। আবার একটা জিনিস জানি আমরা, অনেকগুলো কোষ যদি একটা গ্রুপ বানায়, এন্ড তারা যদি সেম কাজ করে, অর্থাৎ অনেক কোষ যারা গ্রুপ বানায় তারা সেম কাজ করে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে টিস্যু। ওকে, আবার দেখো অনেক টিস্যু একটা গ্রুপ বানায় তারা সেম কাজ করতেছে। এই সেম কাজ করার মাধ্যমে বুঝতে পারতেছি তাদেরকে কি বলতেছি, অনেকগুলো টিস্যু যদি করতে তাকে বলা হয় আমরা অঙ্গ। আবার সেম এরকম অনেকগুলো অঙ্গ যদি সেম কাজ করে তাদেরকে আমরা কি বলবো? তন্ত্র বলবো, ঠিক আছে? মানুষের দেহে 4টাই আছে, কোষ আছে, মানুষের দেহে 4টাই পাওয়া যায়। মানুষের দেহে কোষ পাওয়া যায়, তোমার টিস্যু পাওয়া যায়, অঙ্গ পাওয়া যায়, তন্ত্র পাওয়া যায়, ঠিক আছে? সবই আমরা পাই এখানে। ধরে নাও আমাদের পৌষ্টিক তন্ত্র, তাহলে পৌষ্টিক অর্থাৎ খাদ্য পরিপাকের ক্ষেত্রে নিয়োজিত যতগুলো অঙ্গ আছে সবগুলো অঙ্গ মিলে আমাদের যে তন্ত্র তৈরি হচ্ছে সেটা কেমন বলতেছি? তোমার পৌষ্টিক তন্ত্র। আমাদের মানুষের বডির মধ্যে এরকম অনেকগুলো তন্ত্র থাকে, আমাদের মানুষের বডিতে এরকম তোমার অনেকগুলো তন্ত্র থাকে। আচ্ছা,
লিখা বোঝা যাচ্ছে না স্পষ্ট ভাবে? কেন তোমার ঝাপসা মনে হচ্ছে? মুতমাইনা, এইচএসসির বায়োলজি ফ্রি কোর্স আছে, ওটাতে চ্যাপ্টারের পিডিএফ যাচ্ছে কিনা আমি জানি না, এটা বাবা তোমরা নিজে জানো ওটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো মানুষের বডিতে এই চারটাই পাওয়া যায়। হ্যাঁ, আমাদের বডিতে বিভিন্ন রকম তন্ত্র পাওয়া যায়, পৌষ্টিক তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তো আচ্ছা এখন হচ্ছে তোমার এই যে এখন দেখো এটা মানুষের বডিতে, কিছু কিছু প্রাণী যাদের দেহ শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হয়, কিছু কিছু প্রাণী আছে যাদের দেহটা শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হয়। আলফি কি বলছে, ভাইয়া ক্লাস কতদিন? এক মান্থে, পার উইকে 3টা করে ক্লাস হবে, উইকে 3টা। তাহলে চিন্তা করো 3 4 12টা ক্লাস পার সাবজেক্ট। তাহলে বায়োলজি 12টা, ফিজিক্স 12টা, কেমিস্ট্রি 12টা, ম্যাথ 12টা, এরকম তোমার চলতে থাকবে, সাইকেল চলতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মেইন কথা। আচ্ছা এখন দেখ কি বলতেছি, কিছু কিছু প্রাণী আছে তাদের দেহে শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হয়, এরকম প্রাণীগুলোকে বলা হয় কোষীয় গঠন মাত্রার প্রাণী। যাদের দেহ শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হচ্ছে এদেরকে বলা হয় কোষীয় গঠন মাত্রার প্রাণী। আমাদের পড়তে হবে এদের উদাহরণটা, উদাহরণের নাম মুখস্থ করতে হবে, আর কিছু লাগবে না। জাস্ট বোঝার জন্য বললাম এত কথা, তুমি জাস্ট করবা হচ্ছে উদাহরণ মুখস্থ করবা। পরিফেরা সবাই হচ্ছে আমাদের কোষীয় গঠন মাত্রার প্রাণী, তাদের দেহ শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হচ্ছে। এরপরে দেখো অনেকগুলো প্রাণী আছে যাদের দেহ কোষ প্লাস টিস্যু, টিস্যুও থাকবে কোষও থাকবে, তাদের দেহটা টিস্যু এবং কোষ দুটো দিয়েই তৈরি হয়। এগুলোকে বলা হয় কোষ টিস্যু গঠন মাত্রার প্রাণী। দেখো এখানে কোষ টিস্যু গঠন মাত্রার প্রাণী হচ্ছে যে কতগুলো আছে যাদের দেহ টিস্যু আছে কোষও আছে। এই ধরনের প্রাণীগুলো আমাদের নাম মুখস্থ করতে হবে। উদাহরণ সেটা নিডারিয়া, নিডারিয়া পড়ার প্রাণীগুলো আমাদের কোষীয় এবং টিস্যু দুটা দিয়েই তৈরি হয় তাদের দেহগুলো। এরপর আছে কিছু কিছু প্রাণী যাদের বডির মধ্যে কোষ টিস্যু অঙ্গ 3টাই আছে। যেহেতু কোষ টিস্যু অঙ্গ সেক্ষেত্রে আমি দুটার নাম বলবো, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী গঠন। তার মানে তাদের দেহটা কোষ টিস্যু অঙ্গ এই 3টা দিয়েই তৈরি হয়। ঠিক আছে, মুকসিদ ফাহমিদার সাথে ফ্রেন্ডশিপ করবা কেন? এই ক্লাস কি তোমার ফ্রেন্ডশিপ করার জায়গা? এই ক্লাসের মধ্যে কি তোমাকে বন্ধু বন্ধু হওয়া, বন্ধু বান্ধবী হওয়ার জন্য এনে দিছি? না, এই ক্লাসটা পড়ার জন্য। ক্লাসের মধ্যে বন্ধু বান্ধবী বানানোর চেষ্টা করতেছে কেন? বিয়ে করবা? এটা কি ম্যারেজ ম্যারেজ তোমার হচ্ছে যে মিডিয়া বানায় রাখছি? এটা ফ্রেন্ডস মিডিয়া, এখানে আসো তোমাদের বন্ধু বান্ধবী বানাই দিব তোমাদেরকে, এরকম কোনো কিছু? কেন ক্লাসের মধ্যে এসব ভুগিচুই কথাবার্তা বল? দুষ্টু পোলাপান সবগুলা। ইন্টারে উঠছো বুঝতে পারছে, পাহা গজাইছে, এত পাহা গজালে হবে না, বেশি উঠতে গেলে পড়ে যাবা গা। ঠিক আছে, এখন পড়াশোনার টাইম। ইন্টারে উঠলে মনে করবা যে আমি বড় হয়ে গেছি, আমার এখন কাঁধে পাখা জড়ায় গেছে। ঠিক আছে, তোমার হচ্ছে এত পাখে কাঁধের মধ্যে পাখা, আমি উড়বো, আমি উড়ে উড়াল দিয়ে চলে যাব, বান্ধবী বানাবো, বন্ধু বানাবো, পার্টি করব, এই সব করবা ইন্টার লাইফে। পরের জীবনে খালি কানবা আর কানবা। ঠিক আছে, এরপর নাকের পানি আর চোখের পানি, আর কিছু না। ঠিক আছে, কারণ এখন বড় হয়েছো, বাট এত বড় হও নাই যে তুমি এখন উড়াল দিবা, উড়াল পঙ্খী দেওয়ার টাইম এখনো আসে নাই। ইন্টার পরীক্ষাতে যাও, ইন্টার পরীক্ষা পাশ করো, তারপর কোনো ভার্সিটিতে ঢুকো, তারপর বন্ধু বানাও, বান্ধবী বানাও, বিয়ে করো, শাদী করো, বাচ্চা পাড়াও, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। তখন জীবন নষ্ট করলে তুমি নষ্ট করো, প্যারা নাই। কিন্তু তখন তার একটা গতি থাকবে, তুমি ঢাকা ভার্সিটি পড়লে সেখানে বন্ধু বান্ধবী বানাও, সেখানে বন্ধু বান্ধবী বিয়ে টিয়ে করে বাচ্চা পয়দা করো, তারপর তুমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট থাকবা। মেডিকেলে পড়লে মেডিকেলে বিয়ে টিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আসো, তারপর তুমি একটা সময় ডাক্তার হবা। ইঞ্জিনিয়ারিং সেম। কিন্তু ইন্টার পরীক্ষাতে এত প্রেম প্রীতি করে পরে তোমার যে ঘটনাটা ঘটবে, তখন ইন্টার পাস থাকবা, তখন দারুণ চাকরি পাবা না। বুঝতে পারছো? ঠিক আছে, এখন উড়াল পঙ্খী দিও না। এখনো কাঁধের যে ডাল বা তোমার হচ্ছে যে পাখা গোদাইছে, ওটাকে একটু নামায়ে পড়াশোনার দিকে মনোযোগ দাও। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, টিস্যু অঙ্গ মাত্রার গঠন। ঠিক আছে, মুখ শীত হচ্ছে যে মানে কট খাইছে আর কি। বাকি যাদের মনের ভিতরে
এখনো এই তিরিং বিরিং করতেছে, এখনো যে একটু কুটুর করতেছে, একটু বান্ধবী বানাবো, একটু বন্ধু বানাবো, তোমাদের সবার জন্য সেম কথাটা বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই টিস্যু অঙ্গমাত্রা গেল। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখো যে এটা অঙ্গ এবং তন্ত্র দুটাই আছে, ঠিক আছে? অঙ্গ তন্ত্র দুটাই আছে, সেক্ষেত্রে প্রাণীগুলোর আমাদের উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণটা কি হবে? উদাহরণটা হচ্ছে আমাদের দেখো নিমাটিয়ান বা ফাইলা গুলো দেখো এখানে আছে, উদাহরণগুলো জাস্ট মনে রাখবা এমসিকিউর জন্য, জাস্ট এগুলো এমসিকিউ আর কিছু না, জাস্ট এমসিকিউ মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এবার আছে একটা জিনিস, জীবন পদ্ধতি এগুলো পড়ার দরকার নেই, জাস্ট উদাহরণ পড়বা, এগুলো উদাহরণ পড়বা, এখানে বোঝানোর কিছু নাই। আমি সামনের দিকে একটু যাই। আচ্ছা, ক্লিভেজ কি বলে, ক্লিভেজটা একটু আমরা শিখি। ক্লিভেজটা শিখলে মন যদি টাইম পাই এরপরে গুণস্তরটা পড়াবো, ক্লিভেজটা তো দেখি। হ্যাঁ, আচ্ছা ক্লিভেজ, এখন দেখো ক্লিভেজ জিনিসটা কি, এটা নিয়ে আমাদের একটা কোশ্চেন আসে যে ক্লিভেজ জিনিসটা কি। এখন দেখো ক্লিভেজটা হচ্ছে, ধরো মনে করো একটা ছেলে, এই যে মুখশির, সে কি হইলো, সে বড় হইলো, ঠিক আছে? একটা ছেলে, হ্যাঁ ঠিক আছে, তার চুল ইয়ো ইয়ো, হ্যাঁ ইয়ো ইয়ো, সে অনেক পার্টি করতেছে, বিবাহ করছে। ওকে, বিবাহ করছে, বিবাহ করছে, ঠিক আছে? আচ্ছা, বিবাহ করছে, একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে করলো, ঠিক আছে? ওকে, কি করলো এরপরে, কি হইলো, এরপরে তারা দুষ্টামি করলো, দুষ্টামি করার পরে কি হইলো, এই ছেলে থেকে একটা শুক্রাণু আসে, ঠিক আছে? তোমার জনন কোষ, শুক্রাণু, ক্রাণু, ঠিক আছে এরকম। আর এই মেয়ে থেকে আসে ডিম্বাণু আসছে, ডিম্বাণু আসছে, গোলটু, ঠিক আছে? এই শুক্রাণু ডিম্বাণু দুষ্টামির মাধ্যমে কি হইলো, যুক্ত হইলো। যুক্ত হওয়ার এটা কি বলা হয়, এটাকে বলা হয় নিষেক বলা হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, ওগো মিলন হবে কত দিনে, এই যে মিলন হয়ে গেছে অলরেডি, নিষেক। এই যে শুক্রাণু ডিম্বাণু মিলনের পরে কি হবে, জাইগোট তৈরি হবে। কি হবে, জাইগোট তৈরি হবে, জাইগোট তৈরি হবে। শুক্রাণু ডিম্বাণু মিলে কি হবে, ডিম্বাণু নিষেক করার মাধ্যমে কি হবে, জাইগোট তৈরি হবে। জাইগোট হচ্ছে একটা কোষ, মাত্র একটা কোষ। এই জাইগোট যদি একটা কোষ হয়ে থাকে, এই কোষটা পরবর্তীতে কি হয়, এদের মধ্যে মাইটোসিস বিভাজন হয়। মাইটোসিস কি হবে, মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনে কি হয়, একটা কোষ থেকে দুটা কোষ সমান সমান গুণ সম্পন্ন তৈরি হয়, তাই না? এখন দেখো, এখন দেখো এই নিষেকের পরে জাইগোট তৈরি হইলো, এই জাইগোটের পরে এই জাইগোটের কোষটা থেকে আস্তে আস্তে কি বিভাজন হওয়ার মাধ্যমে তোমার একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে সংখ্যা বৃদ্ধি হবে। কিভাবে, এখানে মাইটোসিস বিভাজন শুরু হবে। ওকে, এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তোমার তোমার হচ্ছে যে এখানে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। এই যে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একটা কোষ থেকে দুটো থেকে চারটা, এই যে বিভাজন হচ্ছে আস্তে আস্তে করা, এই বিভাজন, এই বিভাজনটাকে কি বলতেছি আমরা, এই বিভাজন করাটাকে বলা হয় ক্লিভেজ বলে। এই বিভাজনটাকে কি বলা হয়, ক্লিভেজ বলে। তাহলে ক্লিভেজের ডেফিনেশন চিন্তা করি একটু আমরা। ক্লিভেজ ডেফিনেশনটা হচ্ছে, যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর, অর্থাৎ মানুষ যদি চিন্তা করে মানুষের যৌন জনন হয়, তো মানুষ, এই জন্যই তো দুটা একটা ছেলে মেয়ে দিলাম। তো যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট, কখন জাইগোট তৈরি হবে, শুক্রাণু ডিম্বাণু যখন মিলন হবে। মিলন হওয়ার মানে কি, নিষেক। এই নিষেক হওয়ার মাধ্যমে কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়। তাহলে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এই প্রক্রিয়ায় বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে। এই যে বিভাজন হচ্ছে, এই বিভাজনটাকে বলতেছি আমরা ক্লিভেজ। মনে থাকবে জিনিসটা, মনে থাকবে জিনিসটা। দুষ্টামির কথা বলছি না, মনে থাকার সম্ভাবনা 100-100, তাই না? মনে থাকবে না জিনিসটা? এখন ক্লিভেজ জিনিসটা কি মনে থাকবে না? আহা, মুর্শিদ খুব কষ্ট পেয়েছে।
আহা, খুব কষ্ট। বান্ধবী খোঁজার সময় তাকে তো মনে ছিল না, কিন্তু এখন তার অনেক কষ্ট লাগছে যখন কথাটা বলছি। আচ্ছা আসো, মনে থাকবে ক্লিভেজ, ঠিক আছে? ক্লিভেজ মনে থাকবে, ক্লিভেজ মনে থাকবে। ক্লিভেজ মনে থাকবে, বুঝছি জিনিসটা। ক্লিভেজটা থেকে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হয়, কারণ ক্লিভেজটা আমাদের এমসিকিউ তে আসে, এমসিকিউ এবং সিকিউ দুটো থেকে আসে, ঠিক আছে? ক্লিভেজটা আমাদের এমসিকিউ এবং সিকিউ দুটো থেকে আসে। ওকে, এখন দেখো কোথায় কি কি মনে রাখতে হবে। দেখো, ক্লিভেজের ফলে সৃষ্ট কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ার ডিরেক্টলি আমাদের সিকিউ তে কতে আসবে অথবা এমসিকিউ তে আসে, সো এই দুটোই আসতে পারে। দেখো ব্লাস্টোমিয়ার কোনটা, ব্লাস্টোমিয়ার হচ্ছে দেখো এই যে বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি হচ্ছে, কোষগুলোকে আমরা কি বলতেছি, এক একটা কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এখানে যে কোষগুলো হচ্ছে এগুলাকে বলা হয় কি, এগুলো তোমার হচ্ছে যে তোমার কি বলা হচ্ছে, ব্লাস্টোমিয়ার বলা হয়। ওকে, এখন এই ব্লাস্টোমিয়ার তো বুঝে গেলাম। এখন মনে রাখো, যখন একটা থেকে দুটো, চারটা, চারটা, আটটা, এরকম মোটামুটি 8 থেকে 16টা, 8 থেকে 16টা যখন কোষ একসাথে জড়ো হয়, একটা বলের মতো তৈরি করে। এরকম দেখো গোল্লা একটা বল তৈরি করে, যেখানে 8 থেকে 16টা কোষ একদম কম্প্যাক্ট অবস্থা থাকে। এই কম্প্যাক্ট অবস্থা থাকার অবস্থায় 8 থেকে 16টা যে কোষগুলো থাকে, এগুলোকে মিলে কি বলে, এটাকে বলা হয় মরুলা। কি বলে, এটাকে বলা হয় মরুলা। এই দশাটার নাম কি, মরুলা। অর্থাৎ ব্লাস্টোমিয়া দিয়ে সৃষ্ট প্রথম বহুকোষী নিরেট ভ্রূণীয় দশা। নিরেট কেন বলতেছি, এখানে 8 থেকে 16টা কোষ একটা বলের মতো তৈরি করে, যে বলের মধ্যে 8 থেকে 16টা কোষ থাকে, এগুলা একদম পুরা ফুলফিল থাকবে। ওকে, আচ্ছা, এই যে দশা একদম ফুলফিল থাকবে, এটাকে বলতেছে কি, এটাকে বলতেছি আমরা, এই দশাটার নাম হচ্ছে মরুলা দশা। ঠিক আছে, তোমার মরুলা দশা। ওকে, আচ্ছা আচ্ছা, এটাকে বলে মরুলা দশা। মুকশিদ, তুমি এই যে এত কাহিনী বলার পরও তুমি থামো নাই, মানে তুমি আসলে কথা বুঝতেই পারো না কেন আমি তোমাকে এত কথাগুলো বললাম। যেহেতু তুমি বুঝো নাই, তারপরে তুমি ভেঙে বলি এখন কথাটা। ক্লাসের মধ্যে তুমি যে ফ্রেন্ড খুঁজতেছো, এই জিনিসটা এখন ঠিক না। পড়তে বলতেছি তোমাকে বারবার করে। ওকে, তোমাকে পড়তে বলতেছি, তুমি এখনো থামো নাই, তুমি বসে বসে তোমার ব্যাখ্যা দিচ্ছ, আশেপাশের লোকজনকে অনেক কথা বলতেছো, তার মানে তুমি এখনো এক জিনিস তুমি সার্কাজম বুঝো না, এটা একটা বোকামি। সেকেন্ড কথা হচ্ছে ইম্পর্টেন্ট কি সেটা তুমি বুঝো না। এগুলো যদি না বুঝো, এত বড় হয়েছো, এটা কিন্তু সমস্যা। ঠিক আছে, বুঝতে পারছো? তো তুমি হচ্ছে এখন পড়ার দিকে একটু মনোযোগ দাও। যেহেতু তুমি বুঝো না, এই জন্য ভেঙে বললাম, এটা তোমার বলা দরকার ছিল না আমার। তারপরেও তুমি দেখতেছি তুমি আরেকজনকে ব্যাখ্যা দিচ্ছ, এই করতেছো ওই করতেছো, এগুলা বন্ধ করো। বুঝতে পারছো? তুমি কেন তোমাকে রোস্ট করলাম তুমি সেটাও বুঝো নাই, এই জন্য আমার রোস্টটাই বৃথা গেছে পুরোপুরি। তার মানে তুমি বুঝতেই পারো না তোমার কেন রোস্ট করা হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো ব্যাপারটা? তো নর্মাল হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যেটা পড়াচ্ছিলাম সেদিকে মনোযোগ দাও। তাহলে ব্লাস্টোমিয়ার গুলো যখন মিলে কি হচ্ছে, অনেকগুলো কোষ জড়ো হয়ে একটা কি নিরেট হচ্ছে, এটাকে বলছে আমরা কি, এটাকে বলা হচ্ছে মরুলা দশা। কি বলা হচ্ছে? মরুলা দশা। আচ্ছা, এখন অনেকে বলছে ভাই একটু রিক্যাপ করলে ভালো হয়। দেখো ক্লিভেজ জিনিসটা, বা তোমার কি সামারি করে দিচ্ছি একটু ক্লিভেজ জিনিসটা। ক্লিভেজ জিনিসটা কি, যখন যৌন প্রজননকারী যারা আছে, তোমার তোমার যৌন প্রজননকারী যারা আছে, তারা যখন হচ্ছে যৌনজনন করে, যৌনজনন করার মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু যখন মিলন হয় জাইগোট তৈরি করে। এই জাইগোটটা নরমালি এককোষী হয়। এই এককোষী থেকে এই কোষটা কি হয়, পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে বিভাজন হওয়া শুরু করে। এই বিভাজনটাকে বলা হয় ক্লিভেজ। বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি হয়, এই কোষগুলো তৈরি হয়, এগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়া। এবং বিভাজনের মাধ্যমে তৈরি হওয়া যখন হচ্ছে, হইতে হইতে 8 থেকে 16টা কোষ যখন মিলে একটা বলের মতো তৈরি করবে, নিরেট বল। এই নিরেট বল গুটাকে বলবো আমরা মরুলা দশা। মরুলা দশা থেকে একটু সামনে গেলে হয় ব্লাস্টোলা দশা, এরপর গ্যাস্ট্রো দশা, এরপর অনেক দশা আসবে। হ্যাঁ,
এরপরে হয় মাঝখানে মৌরলা থেকে, মৌরলা যেরকম বললাম, মৌরলা হচ্ছে এরকম পুরো নিরেট একদম বলের মতো, যেখানে কোষ দিয়ে ভরা, ঠিক আছে, কোষ দিয়ে ভরা এরকম একটা দশাকে আমি বলছি মরুলা বলছি, এটা হচ্ছে আমাদের মরুলা। এখন মরুলার পরে কি আসে, মরুলার পরে মাঝখানে ফাঁকা হয়ে যায়, এমন একটা দশা আছে যে দশার মধ্যে চারপাশে কোষ থাকে, কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, চারপাশে কোষ থাকে কিন্তু মাঝখানে ফাঁকা আছে। এই মাঝখানে ফাঁকাওয়ালা জায়গা দশাটাকে বলা হয় কি, বলা হয় ব্লাস্টুলা বলা হয়, ব্লাস্টুলা, ব্লাস্টুলা দশা বলা হয়। ওকে, তো এখানে একটা কথা আছে, এখানে তোমার কি বলছে, এখানে একটা ওয়ার্ড আছে হোলোব্লাস্টিক আর একটা হচ্ছে মেরোব্লাস্টিক। কি বলছে, বলছে যে ক্লিভেজের ক্ষেত্রে কখনো কখনো ক্লিভেজ সম্পূর্ণ হোলোব্লাস্টিক হতে পারে অথবা মেরোব্লাস্টিক হতে পারে। এই জিনিসটা কি, এগুলো একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, যদি একটা কোষ পুরোপুরি মাঝখান বরাবর বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হয়, তার মানে একটা কোষ পুরোপুরি দুটা ভাগে বিভক্ত হয়ে দুটা কোষ তৈরি করে ফেলছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে যে তোমার হোলোব্লাস্টিক, মানে এজ এ হোল পুরা কোষটা বিভাজিত হয়েছে, এজ এ হোল পুরা কোষটা বিভাজিত হয়েছে। ওকে, এটাকে বলা হয় হোলোব্লাস্টিক, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হোলোব্লাস্টিক, একটা কোষ পুরোপুরি দুটা ভাগে বিভক্ত হয়েছে। ওকে, তো এই হচ্ছে যে দুটা ভাগে। হ্যাঁ, অরূপ বড়ুয়ার খুব সমস্যা, সে ক্লাসের ভিতরে মনোযোগ দিতে পারতেছে না। তোমার জন্য একটা ম্যাজিক। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা যেটা বলতেছিলাম, পড়ানোর মাঝখানে এখন একটু ডিসকাশন চলতে থাকে তোমাদের মাঝখানে। আচ্ছা, এখন দেখি এখানে, আহারে তানজিমে খুব কষ্ট, বুঝি না বানানটাকে ঠিক করে, বাংলা ক্লাস করে আসেন আগে। ফারহান ভাই ক্লাসে তুমি একটু করলে মনে ভালো হয়, তুমি আগে বাংলা ক্লাস, বায়োলজি ক্লাস করাচ্ছে, তোমার মনে হয় বাংলা ক্লাসটা করা বেশি জরুরি। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, মেরোব্লাস্টিক এবং হোলোব্লাস্টিক জিনিসটা কি, হোলোব্লাস্টিক মানে হচ্ছে একটা কোষ পুরোপুরি দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ ও পুরোপুরি একটা কোষ মাঝখান বরাবর দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এই যে পুরোপুরি বিভাজিত হয়েছে এটাকে বলা হয় হচ্ছে যে হোলোব্লাস্টিক। হোলোব্লাস্টিক হচ্ছে একটা কোষ পুরোপুরি দুটা ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি মেরোব্লাস্টিক বলে, নামের শুরুতে কি আছে, মেরো, মানে হচ্ছে মেরুতে হয়, তার মানে একটা কোষের মেরু থাকে, এটা একটা মেরু, এটা একটা মেরু, ঠিক আছে, দুটা মেরু সাইড। এখন এই যদি একটা সাইডের মধ্যে শুধুমাত্র বিভাজন হয়, দেখা যাচ্ছে বিভাজন হয়েছে শুধুমাত্র মাথার উপরে দুটা কোষ বিভক্ত হয়েছে, বাকি পুরা বডিটা রয়ে গেছে, বাকি পুরা বডি এজ এ হোল রয়ে গেছে, ওটা বিভাজিত হয় নাই, ঠিক আছে, বিভাজিত হয় নাই, শুধুমাত্র উপরের দিকে একটু বিভাজিত হচ্ছে, কিন্তু হচ্ছে এইটাকে আমরা বলতেছি মেরোব্লাস্টিক, তার মানে শুধুমাত্র মেরুতে হয়, শুধুমাত্র মেরুতে হয়, ঠিক আছে, শুধুমাত্র মেরুতে হয়। তো এগুলাকে বলা হয় মেরোব্লাস্টিক বিভাজন। কি বলা হয়, মেরোব্লাস্টিক। আমরা একটু লিখে রাখো পাশে দিয়ে, মেরোব্লাস্টিক শুধুমাত্র মেরুতে বিভাজন হয়, মেরুতে বিভাজন। আর হোলোব্লাস্টিক মানে হচ্ছে এজ এ হোল, মানে সম্পূর্ণ, সম্পূর্ণ বিভাজন। ওকে, তাহলে মনে থাকবে জিনিসটা যে মেরোব্লাস্টিক হচ্ছে কোষের একটা মেরুতে হয়, যে কোনো একটা মেরু উপরে অথবা নিচে যে কোনো একটা মেরুতে শুধু বিভাজন হয়, বাকি পুরো কোষটা রয়ে যায়, কোনো সমস্যা থাকে না, শুধুমাত্র উপরের দিকে একটা বিভাজন হয়ে থাকে, এগুলোকে বলা হয় মেরোব্লাস্টিক বিভাজন। আর হোলোব্লাস্টিক হচ্ছে একটা কোষ ডিরেক্টলি দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এটাকে বলা হয় হোলোব্লাস্টিক বিভাজন। ওকে, এখন মেরুর কথা বললাম না, মেরু, মেরু হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে ভেজিটাল পোল আর একটা হচ্ছে এনিম্যাল পোল, একটা হচ্ছে ভেজিটাল পোল আর একটা হচ্ছে মেরু তোমার এনিম্যাল পোল। ভেজিটাল পোলের মধ্যে কি থাকে, কুসুম থাকে, এনিম্যাল পোলের মধ্যে নিউক্লিয়াস থাকে, এটা আমাদের এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে ভেজিটাল পোল। এখন কোন পোল তুমি যদি মনে না থাকে সমস্যা নাই, ধরে নিবা এটা ভেজিটাল পোল, এটা এনিম্যাল পোল। এখন এনিম্যাল পোলে কি থাকে, নিউক্লিয়াস থাকে, ভেজিটাল পোল কি থাকে, তোমার কুসুম থাকে, এটা মনে রাখলেই হবে, আর কি ইয়ক থাকে বা কুসুম থাকে, এটা মনে রাখলেই হবে। আর যখন আমার মেরোব্লাস্টিক হবে, মেরোব্লাস্টিক যে কোনো একটা পোলের মধ্যে হবে,
হ্যাঁ, মাঝখান বরাবর বিভাজিত হবে না, যে কোনো একটা পোলের মধ্যে হবে। ওকে, মনে থাকবে জিনিসটা, মনে থাকবে জিনিসটা। সো এখন কয়েকটা বিভাজন আছে, কয়েকটা ভাগ আছে, আমরা একটু দেখি জিনিসটা যে এগুলো। হোলোব্লাস্টিকের চিত্র দেন, হোলোব্লাস্টিকের চিত্র ভাই এইটা, এটা হোলোব্লাস্টিক চিত্র। সিমুন, এটা হোলোব্লাস্টিক। দেখো একটা কোষ পুরোপুরি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এটা হচ্ছে হোলোব্লাস্টিক। ফাঁকা রাখছি মাঝখানে বোঝানোর জন্য, এটা একদম যুক্ত হয়ে থাকবে, কাছাকাছি থাকবে, একদম আটকায় থাকবে। ঠিক আছে, সিমুন। ঠিক আছে, মেরোব্লাস্টিকে একটা কোষ অর্ধেক বা আংশিক ভাগ হবে না, একটা পোলের মধ্যে ভাগ হবে শুধুমাত্র। মেরোব্লাস্টিকে এরকম একটা কোষকে দেখবা শুধুমাত্র যে কোনো একটা মাথার মধ্যে এমন দুটা কোষ বসে আছে, বাকি পুরা কোষ এজ এ হোল নর্মালি আছে, শুধুমাত্র মাথার মধ্যে দুটা ভাগে ভাগ হয়েছে। তারপর দেখবা কি হবে, তারপর হবে মাথার মধ্যেই চারটা হয়ে বসে আছে। ঠিক আছে, এরকম কোষে একটা কোষের ঠিক মাথার উপরে। ঠিক আছে, তোমার বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখে মনে রাখবা যে এটা মেরোব্লাস্টিক, একটা কোষের মাথার উপরে, শুধু মাথার উপরে হচ্ছে। আর যদি একটা কোষ এজ এ হোল পুরোপুরি হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে আমার হোলোব্লাস্টিক। ওকে, মনে থাকবে। আচ্ছা, ক্লিভেজের কয়েকটা ভাগ আছে, আমরা ভাগটা একটু দেখি, ভাগটা দেখি। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে ডিটারমিনেট। আচ্ছা, একটা হচ্ছে অনির্ধারিত, একটা নির্ধারিত। ব্যাপারটা কি, অনেক সময় বিভাজনের সময় কোষের পরিণতি শিওর থাকে না, অর্থাৎ এই কোষটা পরিণত হয়ে কোন অঙ্গ তৈরি করবে বা এটার কাজ কি হবে, এই কোষের পরিণতিটা বিভাজনের সময় ঠিক হয় না বা ঠিক থাকে না, ওটা পরিণতি কি হয়। এই কোষটাকে মাথা বানাবে, মাথার কোষ হবে, হাতের কোষ হবে, না লিভার বানাবে, কিডনি বানাবে, কি বানাবে, ওটা বিভাজনের সময় ঠিক নাই। এমন যদি কোষ বিভাজন হয়, সেক্ষেত্রে এটাকে বলবো আমরা অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, বা এটার ফেট নির্ধারণ না, এটার পরিণতি নির্ধারণ না। ওকে, আচ্ছা। মেহজাবিন বলছে ব্লাস্টোলাটা বুঝাবো। আচ্ছা, দেখাবো না, বলতেছি তারা। আচ্ছা, নির্ধারিত কি বলছে? নির্ধারিত মানে হচ্ছে যে যে কোষগুলো তোমার পরিণতি বা এটার ফেট কি, এটা কি হবে, সে কি মাথার কোষ হবে, সে কি হাতের কোষ হবে, বা লিভারের কোষ বা কিডনির কোষ, কোনটা হবে সেটা বিভাজনের আগে নির্ধারিত হয়ে আছে। এটা লিভারের কোষ তৈরি হচ্ছে, এটা কিডনির কোষ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এটাকে বলা হয় নির্ধারিত ক্লিভেজ। ঠিক আছে, আচ্ছা। আমাদের মেহজাবিন বলছিল ভাইয়া একটু কি, একটু হচ্ছে যে সারা না, দুই মেরুতে হবে না, যে কোনো একটা মেরুতে হবে। সারা একটা মেরুতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, ও বলছিল যে ভাই একটু ব্লাস্টুলা দেখাইলে ভালো হয়। ব্লাস্টুলা দেখানোর জন্য জায়গা দেখি, এই যে দেখো, ব্লাস্টুলা হচ্ছে যখন একটা কোষ থেকে অনেকগুলো, মানে দুইটা থেকে চারটা যখন হয়ে হয়ে 8টা থেকে 16টা যখন ছিল, তখন একটা বলের মতো বানাইছিল। একটা বলের মধ্যে অনেকগুলো কোষ আছে, ঠিক আছে, অনেকগুলো কোষ মিলে একদম নিরেট বানায় রাখছে, কোনো ফাঁকা নাই, কোনো ফাঁকা জায়গা নাই, একদম নিরেট বল। নিরেট বল মানে বলতে বোঝায় যেখানে কোনো মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, এটাকে বলা হয় মরুলা। ঠিক আছে, এটাকে বলা হয় মরুলা। এই মরুলার পরবর্তী কি হয়, এই কোষের মধ্যে মাঝখানে কোষগুলো হ্রাস পায় বা এগুলো কমে যায় বা নষ্ট হয়ে যায়, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। ঠিক আছে, তখন শুধুমাত্র সাইডে কোষ থাকে, সাইডে কোষ থাকে, সাইডে কোষ থাকে, কিন্তু মাঝখান বরাবর ফাঁকা থাকে। এই মাঝখানে কি আছে, ফাঁকা আছে। এই ফাঁকাওয়ালা কোষ বিশিষ্ট যে স্তর পাচ্ছি, এটাকে আমরা বলছি ব্লাস্টুলা। বুঝতে পারছি, এটাকে আমরা বলি ব্লাস্টুলা। সারা হয়েছে ব্যাপারটা, বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি। সারা থেকে কোশ্চেন করে, সারা আগে কে জানি কোশ্চেন করছিল। ঠিক আছে, মেহজাবিন মানে কোশ্চেন করছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে জিনিসটা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ব্লাস্টুলা। এখন দেখো, এটা একটু দেখাই তোমাদেরকে।
কতগুলো টাইপ আছে আমাদের, কতগুলো টাইপ আছে, টাইপ হচ্ছে আমাদের ক্লিভেজে বিভিন্ন রকম আছে। হ্যাঁ, এখন দেখো যে ক্লিভেজ যদি অরীয় বিভাজন হয় কখন হবে, যদি যেটা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম একটা থেকে দুইটা একদম মাঝখান বরাবর বিভক্ত হয়ে গেছে, মাঝখান বরাবর হয়েছে, তারপর এইগুলো মাঝখান বরাবর বিভক্ত হয়ে চারটা হয়ে গেছে, এগুলো বিভক্ত হয়ে চারটা থেকে আটটা হয়ে গেছে, ঠিক আছে, মাঝখান বরাবর বিভাজিত হয়ে হয়ে এই যে আমার একদম সবসময় সুষম অরীয়ভাবে ভাগ হয়, এরকম যদি হয়ে থাকে এটাকে আমরা বলি অরীয় ক্লিভেজ। যেমন দেখো একটা থেকে এখানে আগে একটা আছে, একটা থেকে দুইটা হইলো, দুইটা থেকে চারটা হলো, চারটা থেকে আটটা হইলো, আটটা থেকে 16টা হইলো। এই 8টা এবং 16টা এরা হচ্ছে মরুলা দশা, এগুলো মরুলা, ঠিক আছে, এই দুইটা। এটা দেখো মাঝখানে কোষ নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে কোষ আছে কিন্তু মাঝখানে কোষ নষ্ট, এটাকে বলা হয় ব্লাস্টুলা দশা। এইভাবে ঘটনা যদি হয় এটাকে আমরা বলি কি, এটাকে বলে অরীয় বলি। এটা কি বলে, এটা অরীয়, ঠিক আছে। না ফ্রি ক্লাস রেকর্ড থাকে না রে বাবা, ফ্রি ক্লাস রেকর্ড থাকে না। আচ্ছা এখন দেখো এই উদাহরণ মনে রাখবো আমরা। এখান থেকে আমাদের যদি সিকিউর জন্য বা এমসিকিউর জন্য পড়ি, জাস্ট বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা শুধু নাম পড়বো, উদাহরণ পড়বো। হ্যাঁ, নাম পড়বো, উদাহরণ পড়বো। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, এটা একটু খেয়াল রাখবো কি, এটা হচ্ছে যে প্রথমে সে নরমালি বিভাজিত হয়, ঠিক আছে, নরমালি বিভাজিত হয়, বিভাজিত হয়ে হয়ে কি হয়, প্রথমে দেখো বলছে যে ক্লিভেজ দ্বিতীয় বিভাজন পর্যন্ত অবিভাজন ঘটে, কিন্তু তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর বিভাজন শুরু হয়। তার মানে প্রথমে একটা বিভাজন হয়েছিল একটা, তারপর কি হইলো, দ্বিতীয় বিভাজন হয়ে গেল। ওকে, তৃতীয়র ক্ষেত্রে কি হয় জানো, তৃতীয় ক্ষেত্রে হয় এমন, তখন মাঝখান বরাবর একটা ধরে দাও একটা তল তৈরি হয়, তল, এই তলের এইখানে যা হবে এখানে তা হবে। এখানে যদি ছোট একটা কোষ তৈরি হয় এখানে ছোট কোষ তৈরি হবে, এখানে যদি বড় একটা কোষ তৈরি হয় এখানে বড় একটা কোষ তৈরি হবে, এখানে যদি একটা এরকম লম্বা একটা কোষ তৈরি হয় এখানে লম্বা কোষ তৈরি হবে, এখানে একটা যদি এরকম ছোট একটা কোষ তৈরি হয় কোষ তৈরি। তার মানে একটা বিভেদ তলের দুই পাশে সেম সেম যদি কোষের বিভাজন তৈরি হয়, যেটা এখানেও একরকম এখানে সেম সেম, এখানে যেরকম এখানে এরকম, ঠিক আছে, আগের মতো না, এখানে একটা বিভেদ তলের সৃষ্টি হয়, তলের এই পাশে যা ওই পাশে তা। যদি এরকম দেখি কোষের বিভাজন, যেখানে কোষগুলো বাড়তেছে ঠিক আছে, আর বাড়াটা শুধুমাত্র একটা তলের উপর বাড়তেছে। দেখো এখানে একটা তলের উপর বাড়ে, এই তলের মধ্যে দেখো এখানে যেমন কোষ এখানে ঠিক তেমন কোষ, এখানে ছোট কোষ এখানে ছোট কোষ, এখানে একটা লম্বা কোষ এখানে লম্বা কোষ, এখানে যেমন এই পাশে তেমন, এই বিভেদ তলের এই পারে যা এই পাশে তা। যদি এরকম বিভাজন হয় এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয়, মানে দুই পাশে বিভাজন হচ্ছে, দুই পাশে বিভাজন হচ্ছে, দুই পাশে, ঠিক আছে, দুই পাশে বিভাজন হচ্ছে, দুই পাশে বিভাজন একসাথে চলে, সমান তালে বিভাজন হয়, এখানে যা হয় এখানে তা হয়, এখানে যা হয় এখানে তা হয়, দুই পাশে সমানভাবে বিভাজন শুরু করছে, ঠিক আছে। এটাকেই বলতেছে কি, এটাকেই বলা হয় তোমার দ্বিপার্শ্বীয় বিভাজন বা ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। কাশফি এটা একটু কঠিন, একটু ডিফারেন্ট, একটু ঝামেলা আছে, এই জন্য বলতেছি। দেখো প্রথম এবং দ্বিতীয় পর্যন্ত অরীয়র মতো হয়, কিন্তু এরপরে একটা তল সৃষ্টি হয়ে যায়, এই তলের এক সাইডে যেরকম অন্য সাইডে ঠিক তেমনই রকম, ঠিক আছে, বিভাজন শুরু হয়। যেমন এখানে একটা ছোট কোষ আছে, এখানে একটা ছোট কোষ আসছে, এখানে একদম ছোট একটা কোষ তৈরি হয়েছে, এখানে একটা ছোট কোষ তৈরি হয়েছে, একদম সেম সেম, এই পাশে যেরকম রাইট হ্যান্ড সাইড যেরকম লেফট হ্যান্ড সাইড সেম, ঠিক আছে, একদম এই তলের এই পাশে যেরকম এই পাশে এরকম, এখানে যেমন কোষ এখানে তেমন কোষ, এখানে যেমন কোষ এখানে তেমন কোষ, এরকম একটা তলের দুই পাশে সমানভাবে যদি সেম রকম কোষ বিভাজন হয়ে থাকে এটাকে বলা হয় কি, এটাকে তোমার হচ্ছে যে তোমার দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলে। বুঝতে পারছো, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ওকে, মনে থাকবে জিনিসটা, জারিন তাজ বললাম কিন্তু, ঠিক আছে, উদাহরণ এগুলা মনে রাখবা। সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ একটু ডিফারেন্ট, এটা সাপের মতো হয়, একটু স্পাইরাল হয়। এখন স্পাইরালটা কেমন হয়, স্পাইরালটা হয় হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম তোমাদের, একটা কোষের মেরু থাকে, একটা এনিমেল পোল একটা ভেজাল পোল। কি হয় যখন বিভাজন হয়
এরা একে অপরের জায়গা পরিবর্তন করে। জায়গা পরিবর্তন করার করে কি হবে, এরা ঘোরা শুরু করে, এই কোষগুলো জাস্ট ঘুরে, ঘুরলে একবার এনিমেল পোল ভেজিটাল পোলে চলে আসে, মানে উল্টায় যায়, জায়গাটা পরিবর্তন করে। কোষ যখন বিভাজন হয়, কোষ বিভাজনের সময় তাদের জায়গা পরিবর্তন হয়ে যায়। এই চেহারাটা একটু সাপের মতো দেখায়। দেখো, এই যে কোষ বিভাজন হইলো, হওয়ার পরে কি হবে, এরা একে অপরে বাঁকানো শুরু করে, পেঁচানো শুরু করলো। পেঁচানো শুরু করার মাধ্যমে কি হয়, এদের চেহারাটা অনেকটা এমন হয়। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ছবি, তো 2 ডাইমেনশন আঁকা কঠিন, ঠিক আছে। এরকম আস্তে 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 উপরের দিকে হয়ে থাকে, ঠিক আছে। এরকম আস্তে আস্তে এগুলো মানে পেঁচায় যায়, এগুলো আস্তে আস্তে পেঁচানো শুরু করে, পেঁচানো যায়। এই যে পেঁচায় যায়, এনিম্যাল পোল আর ভেজিটাল পোল একটার মধ্যে একটা ঢুকে যায়, এই যে পেঁচানো শুরু করে, এটাকে বলা হয় সর্পিল ক্লিভেজ বলে। কি বলে এটাকে? সর্পিল ক্লিভেজ বলে, ঠিক আছে। এটাকে বলা হয় সর্পিল ক্লিভেজ। উদাহরণটা মনে রাখলেই হবে, এখানে তেমন কিছু পড়া লাগে না, শুধু উদাহরণটা মনে রাখলে এনিডা মোলাস্কার মধ্যে এই ক্লিভেজ দেখা যায়, ঠিক আছে। এটা 3 ডাইমেনশনাল জিনিস, 2 ডাইমেনশনে আঁকা যায় না তেমন বেশি, ঠিক আছে। বুঝতে পারছে? বুঝতে পারছি? এ হচ্ছে মেইন কথা। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের সাথে আরেকদিন আমরা আরেকটা ক্লাস নিব, যখন তখন আরো কোনো কিছু পড়ার চেষ্টা করব। ওকে, তো আর হচ্ছে যে এমনি এই চ্যাপ্টারের ক্লাস এইচএসসি 27 এর নেক্সট উইক থেকে শুরু হবে। নেক্সট উইকে এই চ্যাপ্টারের ক্লাস শুরু হবে পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তারা এখনই ভর্তি হয়ে যাও। এখনই ভর্তি হয়ে গেলে সেই জায়গায় তোমার পেইড গ্রুপে তোমরা হচ্ছে যে ক্লাসগুলো করতে পারবা, সেই ক্লাসগুলো রেকর্ড থাকবে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবা, ক্লাসের নোট পাবা, শিট পাবা, মাস্টার বুক পেয়ে যাবা। সাথে আমাদের মাস্টার বুক পেয়ে যাবে, মাস্টার বুক আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে অনেকগুলো বইয়ের সবকিছু এক জায়গায় করে দেওয়া আছে। আর তোমাদের গ্রুপে তো অলরেডি বা তোমাদের পেজ থেকে অলরেডি মাস্টার বই কি কি আছে না সবগুলো একটা বর্ণনা দেওয়া আছে, মানে একটা পোস্ট গেছে অলরেডি আজকে। তো এই মাস্টার বুক পেয়ে যাবা। এন্ড দাগানো বই, যেটা আমি হাতে দাগাইছি, বইয়ের মধ্যে সবকিছু দাগানো আছে, সিকিউ এমসিকিউ কোনটা কি আসে ইম্পর্টেন্ট না সবকিছুই দাগাই দেওয়া আছে। তো এই হচ্ছে মেইন কথাবার্তা। তোমার সাথে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, দেখা হবে তোমার সাথে ক্লাসের মধ্যে। এখানে হচ্ছে যে বুঝতে পারছো, তোমার দেখ কি বলছি, ক্লিভেজ আর ভ্রূণীয়টা আমাদের এমসিকিউ তে মেইনলি আসে, এমসিকিউ তে আসে মেইনলি। আর সিকিউ তে অনেক সময় খতে আসে, সিকিউ তে খতে আসে। ওকে, ওকে, এই হচ্ছে মেইন কথা। তো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট কোন একটা দিন আরেকটা ফ্রি ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ক্লাসে। আর যারা তোমার ভর্তি হয়ে যাবা তাদের সাথে পেইড ব্যাচের ক্লাস দেখাই হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই। মাস্টার বুকটা পড়ছে ভিতরে, হ্যাঁ একসাথে। নিউ ইউজার, থ্যাংক ইউ।